আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে রিডের এই আয়োজনে আমরা তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এই সাবজেক্টের একটা খুবই পিভটাল অধ্যায়, যেটা কিনা পরবর্তীতে তোমাদের হিসাবে এই সাবজেক্টটা বুঝতে একটা ভিত্তি হিসেবে কাজ করবে, সেটা নিয়ে আলোচনা করব। অর্থাৎ বাংলাদেশ ও বঙ্গবন্ধু, মানবতাবাদী ধারা ও অসাম্প্রদায়িক চেতনা, এই বিষয়ে আজকে আমরা কিছু কথা বলবো। আসলে আজকের এই ক্লাসটা একটু ব্যতিক্রমী হবে। ইতিহাসকে তোমরা সবসময় দেখে এসেছো গদবাঁধা রিডিং হিসেবে, কিন্তু আজকে আমরা একটু ভিন্ন একটা পন্থা এটা পড়ব। ইতিহাসের সঙ্গে আমরা লেখাপড়া নয়, বরঞ্চ বোঝাপড়া করব, এবং সেক্ষেত্রে আমরা একটা মেথড ইউজ করব, যাকে আমরা বলি ক্রিটিক্যাল, যাকে আমরা বলি হচ্ছে ক্রিটিক্যাল অ্যানালাইসিস বা ক্রিটিক্যাল রিডিং। তো এই ক্রিটিক্যাল শব্দটা আসলে খুবই ক্রিটিক্যাল। কেন এই কথাটা বললাম, সেটা হচ্ছে ক্রিটিক্যাল শব্দটা বলতে অনেক অর্থ এটা বোঝায়, কিন্তু আমরা এখানে বুঝতেছি প্রত্যেকটা টেক্সটের প্রত্যেকটা শব্দ এবং বাক্যকে শুষে নিয়ে আমরা নির্যাসটা বের করার চেষ্টা করবো এই অধ্যায় থেকে, যাতে জিনিসটা আমরা গল্পে গল্পে বুঝে যাই, শুধু ক্র্যাম করা বা মুখস্থ করা না। তো আমরা আসো প্রথম যেই অংশ সেখানে চলে যাই। আচ্ছা, এত এত মানুষ থাকতে বঙ্গবন্ধুর জীবন কেন আমাদের পড়তে হবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমি কুসুম কুমারী দাশের কবিতা থেকে একটা মোটামুটি অ্যান্সার পেয়েছি, যে আমাদের দেশে কবে সেই ছেলে হবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। এই সেই ছেলে, এই যেই একটা সাবলাইম হিউম্যান বিইংয়ের ধারণা, এটার এপিক হচ্ছেন বঙ্গবন্ধু। এখানে বঙ্গবন্ধু তুমি আমি যে কেউ হতে পারি। এখানে বঙ্গবন্ধু হচ্ছেন সেই বাঙালি যিনি হাজার বছরের আমাদের যে বিবর্তনের, আমাদের যেই ক্রমোন্নতির যে ধারা, এটার একটা শিখরে তিনি অবস্থান করতেছেন। তো এক্ষেত্রে আমরা এই অধ্যায়ের আগে জিসটা আমরা দেখি। এটা হচ্ছে অধ্যায়টিতে বঙ্গবন্ধু এবং নদীমাতৃক অঞ্চলে বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রের অভ্যুদয়ের ভূমিকা বর্ণিত হয়েছে। পাশাপাশি রাজনৈতিক, ভৌগোলিক এবং সামাজিক দিক থেকে বাংলাদেশের সমাজ নির্মাণ এবং সামাজিক বিকাশের ধারাপ্রবাহ তুলে ধরা হয়েছে আমাদের পঠিতব্য অধ্যায়টিতে। এখানে বঙ্গবন্ধু হচ্ছেন সেই সোনার মানুষের প্রতীক, যিনি কিনা বিশ্বের বুকে মাথা উঁচু করে চলতে আমাদের শেখাবেন। এখন সবার আগে একটা জিনিস দেখো, নদীমাতৃক এই শব্দটা খুব ইম্পর্টেন্ট। এই নদী আমাদের বাংলাদেশকে একটা ডাইনামিক অঞ্চলে পরিণত করেছে। নদী ভাঙনের কারণে আমাদের ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদানগুলো সব হারিয়ে গেছে, এবং কিছু কিছু উপাদান হচ্ছে ডিস্টর্টেড হয়ে গেছে, বিকৃত হয়ে গেছে, এবং বারবার আমাদের যেই চর গজিয়ে উঠে নতুন নতুন এলাকা প্রতিষ্ঠিত হয়েছে, এবং দেখা গেছে অনেক সময় অনেক এলাকা তলিয়েও গেছে। এবং মুঘল ইতিহাস পড়লে তোমরা বুঝতে পারবা যেটা কতটা ইম্পর্ট্যান্ট, এবং বাংলা ইসলাম প্রচারের ক্ষেত্রে এই চর গজিয়ে ওঠা এবং নদীর ভূমিকা অপরিসীম। যাই হোক, ওইদিকে যাব না। তো রাজনৈতিক, ভৌগোলিক, সামাজিক দিক থেকে বাংলাদেশের সমাজ নির্মাণ, রাজনৈতিক ভৌগোলিক দিকটা আমরা কিছুটা আলোচনা করেছি, তবে আরেকটা ব্যাপার আলোচনা করতে হবে। এটা হচ্ছে মন্টেস্কু। এই নামটা তোমরা কষ্ট করে একটু লিখে নেবে তোমাদের বোর্ডে। মন্টেস্কু, 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 এবং হচ্ছে আরেকজন হচ্ছে হেরোডোটাস। মন্টেস্কু বলেছেন হেরোডোটাস। এখন মন্টেস্কু বলেছেন যে আমাদের হেরোডোটাস, মন্টেস্কু বলেছেন আমাদের দেশটা কিন্তু নাতিশীতোষ্ণ দেশ। তো এই যে মন্টেস্কু বলেছেন যে যেই সব জায়গায় উষ্ণতা বেশি থাকে সেই সব জায়গায় মানুষ হয়েছে একটু রুক্ষ প্রকৃতির হয়। আবার এর বিপরীত কথা বলছেন বা একে ইকো করছেন হেরোডোটাস। তিনি বলেছেন যে সফট কান্ট্রিজ ব্রিড সফট ম্যান। এখন বঙ্গবন্ধু হচ্ছেন এমন একজন মানুষ যিনি এই দুইটা দিয়ে একটা এপিকে আছেন। তিনি যেমন একই সঙ্গে বলতে পারেন মুক্তিযুদ্ধের সময় যে যার যে অস্ত্র আছে সেখানে তা নিয়ে ঝাঁপিয়ে পড়ো, আবার তিনি কোমলতার পরিচয় দিতে পারেন। যেমন আমাদের যেই মা বোনেরা হচ্ছে ধর্ষিত হয়েছিলেন, অর্থাৎ যারা বীরাঙ্গনা, তাদের যখন তাদের পরিবার তাদেরকে স্বীকার করতে চাইতো না, তো বঙ্গবন্ধু হচ্ছে বলেছিলেন যে তাদের পিতার জায়গায় আমার নাম লিখে দাও। তো তিনি একই সঙ্গে কোমলতা আর রুক্ষতার একটা সমন্বয়ে আদর্শ বাঙালি হয়ে উঠেছিলেন। এক্ষেত্রে আমি তোমাকে বলবো সৈয়দ শামসুল হকের আমার পরিচয় এই কবিতাটা কাইন্ডলি একটু দেখবে। এখানে তিনি যেই মেটাফোরগুলো এনেছেন, যেমন জোড়া বাংলার মন্দির বেদি, পাহাড়পুরের বৌদ্ধবিহার, তারপর হচ্ছে সোনা মসজিদ, এই সকল ডাইনামিক যে ধর্মের সংমিশ্রণগুলো, এগুলো নিয়েই কিন্তু দিন শেষে আমরা বাঙালি, এবং এই কারণে বাঙালিকে বলা হয় শঙ্কর জাতি। এবং রাজনৈতিক দিকে যদি আমরা আসি, আমাদের এই অঞ্চলটা কিন্তু মোটামুটি 4টা অংশে বিভক্ত ছিল।
অর্থাৎ এটার ইতিহাসকে সরলীকরণ করে দেখার কোনো সুযোগ নেই, বরঞ্চ একটা কমপ্লেক্স ইতিহাসের সঙ্গম স্থলে হচ্ছে আমরা বাস করি। এবং এই কারণেই বাঙালির পলিটিক্যাল ক্যারেক্টারটা হচ্ছে অনেকটাই মিস্টেরিয়াস, এবং বঙ্গবন্ধু হচ্ছেন এটার একটা সাবলাইম একটি প্রতীক। তো এক্ষেত্রে আমরা কিন্তু ষষ্ঠ শতাব্দী পর্যন্ত অর্থাৎ শশাঙ্কের আগমন পর্যন্ত আমরা পলিটিক্যালি ছিলাম স্ক্যাটার্ড, কিন্তু এরপর আমরা মোটামুটি পলিটিক্যালি একটা সংঘবদ্ধ রূপ লাভ করি, এবং সেই বাঙালির প্রতীক হিসেবে বঙ্গবন্ধু এখানে এখানে হচ্ছে উল্লিখিত হয়েছেন। তো সামাজিক দিক বললে আমাদের সমাজ তো বলেই ফেলছি, এর মাধ্যমে সমাজটা আমাদের কমপ্লেক্স। তো এই সমাজটাকে বুঝতে গেলে বঙ্গবন্ধুকে বুঝতে হবে, বঙ্গবন্ধুর যেই ধারা বিবরণীটা, যেটা আমরা একটু পরে দেখবো যে তার লাইফটা কীভাবে প্রোগ্রেস করছে, তখন আমরা বুঝতে পারবো যে এই কমপ্লেক্স সমাজে, সেই কমপ্লেক্স সমাজকে হ্যান্ডেল করতে যে মানুষটা দরকার তিনি বঙ্গবন্ধু। আচ্ছা, এবার আমি তোমাদের বোঝার জন্য একটা ইজি জিনিস করেছি, সেটা হচ্ছে তথ্য প্রবাহ বা ফ্লো চার্ট বানিয়েছি। দেখো এই অধ্যায়টা কীভাবে প্রোগ্রেস করে সেটাকে যদি আমরা পিন ডাউন করতে পারি, বোঝাটা খুব ইজি হয় আমাদের জন্য। ইতিহাস সমাজ আমরা পড়ি গদ বাঁধা গরুর রচনার মতো। গরুর চারটি পা আছে, এটা মুখস্থ করা যেমন কোনো এসেন্স নাই। ইতিহাসকে লিনিয়ারলি পড়ারও, অর্থাৎ সোজাসুজি ইতিহাসকে পড়ারও কোনো অর্থ নাই। ইতিহাস হচ্ছে প্রেজেন্টের ব্যাখ্যা, এবং সমাজবিজ্ঞান হচ্ছে প্রেজেন্ট সমাজ গঠনের একটা রূপরেখা। এটাকে যদি তুমি গদ বাঁধাভাবে পড়ো, ওটা না পড়াই ভালো। তো এখানে পিন ডাউন আমি করলাম সবার আগে। বঙ্গবন্ধুর প্রাথমিক পরিচয়টা সবার আগে দেওয়া হয়েছে। এরপর বাংলার ভৌগোলিক অবস্থানের উপর আলোকপাত করা হয়েছে এখানে। এরপর বাংলাদেশের স্থান ও নামের বিবর্তন, মধ্যযুগের বাংলার ধারণা দেওয়া হয়েছে। এখন দেখো, তুমি বলবা যে বঙ্গবন্ধু নিয়ে আলোচনা করতে গিয়ে এই ধান বানতে শিবের গীত গাইলো কেন? আগে কিন্তু বলছি যে রাজনীতি আর ভূগোল এগুলো হচ্ছে মানুষের মনন মানসিকতা এবং চৈতন্যকে হচ্ছে ঋদ্ধ করে। বাঙালি যে আজকে যে পর্যায়ে আসছে এবং যেই পর্যায়ে তারা সাপ্রেসড হয়ে, নির্যাতিত, শোষিত হয়ে তারা হচ্ছে পাকিস্তানিদের বিরুদ্ধে হচ্ছে নিজেদের যে উদগ্র স্বাধীনতার ক্ষুধা, এটার বহিঃপ্রকাশ ঘটান। এটা বুঝতে গেলে কিন্তু তোমার এই যে এই চর দখল, এই বর্গী এবং মারাঠিদের হচ্ছে অত্যাচার, বিদেশি শক্তি দ্বারা শোষিত হওয়া, এই রুগ্ন মানুষগুলোর ইতিহাস জানতে হবে, এই রুগ্ন ভূমির ইতিহাস জানতে হবে। মাটির ইতিহাস আছে, এই মাটির ইতিহাসকে সবার আগে জানতে হবে, না হলে পসিবল না। এরপর আমরা দেখছি যে বঙ্গবন্ধু ক্রমে কীভাবে বিশ্ববন্ধু হন। বঙ্গবন্ধুর জীবনে 3টা পর্যায়, 3টা ফেজ আছে। একটা প্রাথমিক, আরেকটা মাধ্যমিক, আরেকটা হচ্ছে যেখানে তিনি একদম দেবতার লেভেলে চলে যান। বা আমাদের যেই বঙ্গবন্ধুকে আজকে আমরা চিনি, তিনি সেই যেই স্টেচারটা অর্জন করেন। এছাড়া আরও কিছু খণ্ড খণ্ড অংশ আছে। ভাষা আন্দোলনে তার অবদান, 6 দফা, যাকে বাঙালির ম্যাগনা কার্টা বলে, এটা নিয়ে পরে আলোচনা করব, সমস্যা নাই। এছাড়া গণ অভ্যুত্থান, 1969 সালের গণ অভ্যুত্থানে বঙ্গবন্ধু যে ভূমিকাটা পালন করেন তার একটা প্রতিফলন এখানে তুলে ধরা হয়েছে। আর মুক্তিযুদ্ধ এবং তারপরে বঙ্গবন্ধু তো অবশ্যই আমাদের পাঠ্য। তো এই বিষয়গুলো নিয়ে মূলত এই অধ্যায়টা কাজ করে। দেখো, এই ফ্লোচার্টটা মাথায় থাকলে তুমি মোটামুটি পরীক্ষায় কিছু হলেও লিখতে পারবা, কেননা তোমার মাথায় একটা আইডিয়া সেট হয়ে গেছে যে অধ্যায়টা কীভাবে প্রোগ্রেস করতেছে। আচ্ছা, এবার আমি সার নির্যাস বা সামারিটা নিয়ে কথা বলবো। দেখো, অনেকেই মহান আদর্শ ধারণ করেন, তো এই বইয়ে বঙ্গবন্ধু কোথায় অনন্য? তিনি তার রাজনৈতিক আদর্শ এবং স্বাধীনতার যে চেতনা, তাকে তিনি হচ্ছে বাঙালির মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন। এবং ছড়িয়ে দিয়েছিলেন কীভাবে? তিনি ছিলেন একজন ক্যারিশম্যাটিক লিডার। ক্যারিশম্যাটিক শব্দটা কাইন্ডলি তোমাদের খাতায় লিখে রাখো। এখন এই ক্যারিশমা, এখন তুমি বলবা ক্যারিশমেটিকের সাথে অবশ্যই কারিশমা কাপুরের কোনো সম্পর্ক নাই। ক্যারিশমেটিক শব্দটা আসছে গ্রিক শব্দ থেকে, যার অর্থ হচ্ছে টাচড বাই গড, ঈশ্বর যাকে ছুঁয়েছেন। অর্থাৎ ঈশ্বর দ্বারা নিজে স্পর্শ লাভ করে সেই ঈশ্বরের যে দ্যুতি, ভালোর দ্যুতি, সুন্দর প্রতিবাদের দ্যুতি এবং মানবতার দ্যুতি, এটা তিনি সবার মাঝে ছড়িয়ে দেন। তো এই ক্যারিশমেটিক লিডার হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি সবার মাঝখানে এটা ছড়িয়ে দিতে পারছিলেন, ঘরে বসে থাকেন নাই। ইনফ্যাক্ট তিনি আমাদের শিখিয়েছেন ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে দেশ ও জাতির মঙ্গল কামনা। একটা মানুষ যখন তার জীবনে 4682 দিন জেলে কাটান এবং পুরাটা জীবনই হচ্ছে একটা জাতি গঠনের পিছনে ইনভেস্ট করেন, তখন বুঝতে হয় যে তার আসল লক্ষ্য ব্যক্তি স্বার্থ না। এই নশ্বর ব্যক্তি স্বার্থ জীবনের ঊর্ধ্বেও তিনি একটা জিনিসকে প্রাধান্য দিয়েছিলেন, তা হচ্ছে আমাদের জাতি স্বার্থ। নিজের নেতৃত্ব গুণে তিনি বাংলাদেশের সমার্থক, বঙ্গবন্ধু বিশ্ববন্ধু হিসেবে ভূষিত হন। বিভিন্ন আন্তর্জাতিক স্বীকৃতির পাশাপাশি আমরা জানি তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলেও নন্দিত ছিলেন। তিনি জুলিও কুরি সহ আরও বিভিন্ন
পদক পুরস্কার লাভ করেন, তবে সেগুলো দিয়ে তাকে অ্যাসেস করা যাবে না, তাকে তার মূল্যায়ন হবে বাঙালির অকৃত্রিম যে ভালোবাসা শ্রদ্ধা তার প্রতি, তার ভিত্তিতে। ভৌগোলিকভাবে বৈচিত্র্যময় এই বাংলাদেশের মানুষ, এই যে কথাটা আমি এতক্ষণ বলছি এটা কি আর কি এখানে ইকো করতেছে, যে দীর্ঘদিন রাজনৈতিক পরিচয় বঞ্চিত ছিল এবং কোণঠাসা ছিল। কারণ এর কারণ হচ্ছে তারা হচ্ছে কোনো সেন্টারের অধীনে ছিল না, স্ক্যাটার্ড ছিল, তারা হচ্ছে ছড়ায় ছিটায় ছিল, একটা বিশৃঙ্খল, একটা অ্যানার্কি, একটা ANARCHY অ্যানার্কি, অর্থাৎ একটা বিশৃঙ্খলা বজায় ছিল এই অঞ্চলটায়। তো সেই অ্যানার্কির কারণে বাঙালির মধ্যে কিছুটা খাপছাড়া ভাব আছে, তবে পরবর্তীতে তা হচ্ছে মোটামুটি আমরা কভার আপ করি। যাই হোক, নদীমাতৃক এই দেশটিতে সুনির্দিষ্ট সীমানাও ছিল না, দেখছো, সুনির্দিষ্ট সীমানাও ছিল না। এই কারণে কিন্তু আমাদের জাতীয়তাবাদের চেতনা খুবই লঘু ছিল। কিন্তু পাকিস্তানিদের যেই 23 বছরের যেই নিষ্পেষণ, যেই বিমাতাসুলভ আচরণ, সেগুলো হচ্ছে আমাদেরকে একটা জাতীয়তা বোধে, একটা জাতি হিসেবে উত্তীর্ণ হতে সাহায্য করে। তাই বাংলা তথা অধুনা বাংলাদেশের ইতিহাসকে সরলীকরণ করার কোনো সুযোগ নেই। এটা কমপ্লেক্স, ইতিহাস ইটসেলফ কমপ্লেক্স। এটাকে যে সরলীকরণ করতে যাবে সেই হচ্ছে ঠকে যাবে। শশাঙ্কের পরবর্তী যুগ থেকে শুরু করে মধ্যযুগে মুসলিম শাসন, স্বল্পস্থায়ী মুঘল শাসন ও নবাবী আমল পেরিয়ে ইংরেজ বেনিয়া এবং পাকিস্তানি শাসকদের রোষানল মোকাবেলা করে আজ বাঙালি পেয়েছে তার স্বাধীন সার্বভৌম এবং সুচিন্তিত ভূখণ্ড, যার নাম বাংলাদেশ। আর এই স্বপ্নের বীজ আমাদের হৃদয়ে উপ্ত করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দেখো এখানে কিন্তু বাঙালির 13শত নদী আমারে সুথায়, কোথা থেকে তুমি এলে, শামসুল হকের ওই কবিতাটার ইকো এখানে, যে এই যে দীর্ঘ একটা পথ অতিক্রম করে আমরা আসছি। এই যে মধ্যযুগে মুসলিম শাসন, মুঘলদের শাসন, কররানী বংশের শাসন, নবাবী আমল, এছাড়া বৌদ্ধ শাসন, সেনদের শাসন, পালদের শাসন। শামসুল হকের কবিতা এই লাইনও আছে যে পাল যুগ নামক চিত্রকলা থেকে। চিত্রকলা কেন, এটা একটা মানে মিস্ট্রি, কারণ পাল যুগে চিত্রকলার বিকাশ ঘটছিল। আলাপে যাবো না, আমি হয়তো ট্রান্সগ্রেস করতেছি। আচ্ছা, এরপরের স্লাইডে আমরা চলে যাই। এটা হচ্ছে তার সম্পর্কে ফিদেল কাস্ত্রো কী বলছেন এটা আমরা দেখবো, যে আমি হিমালয় দেখিনি, তবে শেখ মুজিবকে দেখেছি, এভাবে আমি হিমালয় দর্শনের অভিজ্ঞতা লাভ করলাম। এই যে তোমাদের যে বইয়ের যে অধ্যায়ের যেই পাঠগুলো, এগুলো পড়লে দেখবা যে বঙ্গবন্ধুর যে একটা ব্যক্তিত্বের যেই দীপ্তি, এটা হচ্ছে প্রত্যেক বাক্যে বাক্যে ছড়ায় আছে। এটা যদি বুঝতে পারো, এখানে মুখস্থ করা দরকার নেই, তুমি নিজেই লিখতে পারবা। যখন তুমি একটা জিনিসকে ধারণ করবা, তখন আসলে ওইটা মুখস্থ করা দরকার নাই কোনো। স্বাধীনতার অগ্রনায়ক ও দেশদরদী ক্ষণজন্মা নেতা, ক্ষণজন্মা মানে কিন্তু স্বল্প আয়ু এমন না, ক্ষণজন্মা মানে যার হচ্ছে একটা বিশেষ তিথিতে জন্ম, যিনি হচ্ছেন ব্লেসড নেতার আন্তর্জাতিক পরিমণ্ডলে সুনাম ও সুখ্যাতির পরিমাণ সহজেই বোঝা যায় এর মাধ্যমে। ঠিক আছে, তো এবার তোমরা দেখো তার রাজনৈতিক জীবনটা কিভাবে মানে ফ্লারিশ করে। সবার আগে তিনি প্রতিবাদী ঝন্ডা তোলেন ব্রিটিশ রাজের বিরুদ্ধে, মানে একদম ছাত্র জীবনে 1936 সালে মাত্র 16 বছর বয়সে তিনি প্রথম জেলে যান, এবং পরবর্তীকালেও তিনি তার কার্যক্রম চালিয়ে যান। পাকিস্তানি শোষণের বিরুদ্ধে তিনি সোচ্চার হন, এবং পাকিস্তানে মূলত আমরা যে অধিকার পাওয়ার, যে প্রিভিলাইজড একটা লাইফ লিড করার স্বপ্ন নিয়ে গেছিলাম, তা মোটামুটি 4-5 বছর যাইতে না যাইতেই মোটামুটি চুপসে যায়। তো এরপর বাঙালি যে প্রতিবাদে, ওই যে বললাম জাতীয়তাবোধ, এই যে স্ক্যাটার্ড, এই কোণঠাসা জীর্ণদশা, এই করুণ জাতিটাকে যে জাতীয়তাবোধের একটা চেতনায় যে উত্তীর্ণ করা, এক্ষেত্রে বঙ্গবন্ধু ছিলেন অগ্রগণ্য। ভাষা আন্দোলনের সংগঠন থেকে শুরু করে গণতান্ত্রিক যুবলীগ, তিনি 1947 সালে যুবলীগ গঠন করেন, এবং আওয়ামী লীগের সার্বজনীনীকরণ। আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছিল 1949 সালে, কিন্তু তখন এর নাম ছিল আওয়ামী মুসলিম লীগ। বঙ্গবন্ধুর আন্ডারে সর্বপ্রথম আওয়ামী লীগ থেকে মুসলিম শব্দটা বাদ দেওয়া হয় 1955 সালে, এবং এর মাধ্যমে একে বাংলার প্রত্যেকটা ধর্ম, বর্ণ এবং গোত্রের মানুষের জন্য উন্মুক্ত করা হয়, অর্থাৎ তিনি ছিলেন একজন অসাম্প্রদায়িক নেতা। আচ্ছা, এরপর এখানে ইম্পর্টেন্ট কিছু নাই। এছাড়া 66 সালে 6 দফা, 69 গণ অভ্যুত্থানে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, এবং সো অন অ্যান্ড সো ফোর্থ, এগুলো তোমরা রিডিং করতে পারবা। বাট আমরা যা বুঝলাম যে বঙ্গবন্ধুকে দুইভাবে দেখতে হবে, এই অধ্যায়টাকে দুই ভাগে ভাগ করতে হবে। প্রথম ভাগ যেটা, সেটা হচ্ছে 27 থেকে 34 নম্বর পৃষ্ঠা। এখানে দেখবা বঙ্গবন্ধু কীভাবে একটা বাঙালির মতো একটা জাতি বঙ্গবন্ধুর মতো একজন মানুষকে জন্ম দিল, এটার ইতিবৃত্ত এই 7-8টা পেজ, এবং এটা আছে বা কালকে দিতই।
কারণ এই যে এই পরিবেশ, এই যে ভূগোল, এর পিছনে যে রসায়ন, যে কেমিস্ট্রি, এটার বিক্রিয়ায় এক সময় না এক সময় বাঙালি এরকম কাউকে না কাউকে জন্ম দিতই, এবং বঙ্গবন্ধুই আমাদের কাছে সেটার হচ্ছে সাবলাইম একটা এক্সাম্পল। আর দ্বিতীয়টা হচ্ছে 34 থেকে একদম মধ্যের পরবর্তী পর্যন্ত, খুব সম্ভবত 46 পেজ পর্যন্ত এখানে হচ্ছে বঙ্গবন্ধুর জীবন সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হয়েছে। তো আসো আমরা এবার বইয়ে চলে যাই, বইয়ে কি আছে তা একটু দেখার চেষ্টা করি। শুরুতেই মোটামুটি আমরা কিন্তু বই তোমার স্কুল বা তোমার প্রাইভেটের টিচারের মতো রিডিং পড়বো না। আমি কিছু লাইন লাগিয়েছি, আমি এগুলোকে মোটামুটি একটু এক্সপ্লেন করার চেষ্টা করব, নাথিং মোর দেন দ্যাট। এবং অনেকগুলো আমি অলরেডি আলোচনা করে ফেলছি, ওগুলো আমি আলোচনা করবও না, কারণ তোমার টাইমের ভ্যালু আছে, তোমার টাইম গরু রচনা মুখস্থ করার জন্য না। এই দেখো, বাংলাদেশ, সরি, হ্যাঁ, বঙ্গবন্ধু, বিশ্ববন্ধু, বঙ্গ এবং বাংলাদেশ, এগুলো মোটামুটি এখন সাইনোনিমাস হয়ে গেছে, সমার্থক হয়ে গেছে। কারণ বঙ্গবন্ধু তার যোগ্যতার মাধ্যমে এমন একটা পর্যায়ে উত্তীর্ণ হয়েছেন যে তিনি এখন বাঙালি, তিনি এখন বাঙালির যে প্রাইম এক্সাম্পল। এছাড়া নিচে যদি আমরা, সরি আবারও প্রবলেম হচ্ছে, হ্যাঁ, এছাড়া বঙ্গবন্ধুর আন্তর্জাতিক স্বীকৃতি সম্পর্কে এখানে দেখা যায় 1973 সালে 23শে মে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হচ্ছে বিশ্ব শান্তি পরিষদ কর্তৃক জুলিও কুরি পদক পান। এছাড়া তাকে বিশ্ববন্ধু অভিধায় ভূষিত করা হয়। এছাড়া এখানে আরও অন্যান্য আলোচনা করা হয়েছে, যেগুলো আমি আলোচনা নিজে করার কোনো অনুপ্রেরণা পাইতেছি না, স্যাডলি। আচ্ছা, এই দেখো, বাংলার যে কমপ্লেক্স ভৌগোলিক অবস্থানের কথা বললাম, আমি যে দিকগুলো দাগাইছি এগুলো তোমরা তোমাদের বইয়ে দাগাই নিও, তোমাদের জন্য এটাই এনাফ। আমার আলোচনাটুকু শুরুর খুব কিন্তু কনসাইজ আলোচনা, 10-15 মিনিটের, কিন্তু তোমার পুরো অধ্যায় এখানেই শেষ, কিছুই নাই এখানে। জাস্ট বোঝার এই যে বাংলার যে কমপ্লেক্স অবস্থা, যে ভারতের পূর্বাংশে স্বতন্ত্র বৈশিষ্ট্যমণ্ডিত প্রাকৃতিক সীমানা বিশিষ্ট একটি ভূখণ্ড বাংলা। দেখো, আমাদের সীমানাটা কিন্তু প্রাকৃতিক, আমাদের চায়নার মতো গ্রেট ওয়াল নাই, পোল্যান্ড জার্মানির মতো কৃত্রিম কোনো সীমানা নাই। আমাদের সীমানাটা হচ্ছে প্রাকৃতিক, আমাদের সীমানা হচ্ছে প্রকৃতি কর্তৃক নির্ধারিত। এবং মজার একটা বিষয় কি, আজীবন তুমি পড়বা বাংলাদেশের নেইবার হচ্ছে 2টা, ভারত এবং মায়ানমার, অর্থাৎ প্রতিবেশী 2জন। কিন্তু তুমি এটা যখন জানবা যে বাংলাদেশের প্রতিবেশী 3জন, তখন তুমি আশা করি একটু অবাক হবা। এবং সেই 3য় জন হচ্ছে বঙ্গোপসাগর। বঙ্গোপসাগরের কথা আমরা কেউ বলি না, বাট বঙ্গোপসাগর না থাকলে আজকে বাংলাদেশ থাকতো না। ওকে, এই যে ম্যাপটা দেখতেছো, এই ম্যাপটা তুমি জীবনও খুলে দেখবা না, বা তোমার স্যার ম্যাডামরা তোমাকে পড়াবে না, কিন্তু এই ম্যাপটা এই অধ্যায়ের একদম মোটামুটি বেসিক। এটা হচ্ছে যে এই যে তুমি দেখতেছো এই কমপ্লেক্স একটা ভূপ্রাকৃতিক অবস্থান, এটার ফলাফলই কিন্তু বঙ্গবন্ধু আকাশ থেকে উদিত হন নাই, বঙ্গবন্ধুকে এই মাটি জন্ম দিচ্ছে। এই আমাদের কালেকটিভ স্ট্রাগলের, আমাদের যে একীভূত এই যে জাতির যে এত সংগ্রাম, এই সংগ্রামের প্রতিফলনটা হচ্ছেন বঙ্গবন্ধু। এই নদ নদীময়, এই প্রাকৃতিক লীলাময় বাংলাদেশের সন্তানই তিনি। এটি আর কি বোঝানোর জন্য এই 7-8টা পেজে রাজনীতি এবং ভূগোলে ঢুকে পড়ছেন লেখক। হয়তো এখানে এক্সপ্লেন করেন নাই কারণ প্রয়োজন বোধ করেন নাই, তোমার টিচার হয়তো এক্সপ্লেন করেন নাই কারণ তিনিও প্রয়োজন বোধ করেন নাই, মাঝখানে তুমি সাফার করতেছো মুখস্থ করে। এই যে দেখো, এখানে প্রায় 2000 বছর আমরা ছিলাম রাজনৈতিক পরিচয়হীন, সুনির্দিষ্ট কোনো সীমানা ছিল না। তো সেটাই বললাম যে খুব কমপ্লেক্স একটা অবস্থা, রাজনৈতিক অবস্থান ছিল আমাদের। এই লাইনগুলো দেখতে পারো, এখানে যে দাগানো লাইনগুলো তুমি হচ্ছে এগুলো তোমরা হচ্ছে এগুলো নিজের বইয়ে দাগিয়ে নেবে, তাহলে হচ্ছে তোমার জন্য ইজি হবে। আরও নিচে যদি যাই, এই যে নিহারী রঞ্জন রায়ের ভাষায় যে বাংলার যে অবস্থানটা কেমন ছিল এখানে বেশ সুন্দর করে বলা আছে। 4টি উপ অঞ্চলে বিভক্ত ছিল, ইতিহাসকে সরলীকরণ করা যাবে না, এগুলো সব কিন্তু আমরা বলছি কনসাইজলি। সুস্পষ্ট সীমানা ছিল না। আরও নিচে যদি আমি যাই, তাহলে দেখছি আবারও ম্যাপ প্রচুর ইম্পর্টেন্ট। মধ্যযুগে বাংলার গঠন, এটি করে একবার রিডিং পড়বা। বাংলা নামটা কেমনে আসলো, বাঙ্গালা, শামসুদ্দিন ইলিয়াস যেটা নামটা দিচ্ছিলেন কীভাবে আসলো। এছাড়া মুঘল শাসন বাংলায় কীভাবে প্রতিষ্ঠিত হয় এটা নিয়েও সামান্য কথা বলা আছে, এটাও তোমরা দেখতে পারো। এই অংশটা আমি একটু ইম্পর্টেন্স দিব। এটা হচ্ছে যে পর্তুগিজ এবং ইউরোপীয় লেখকদের লেখায় বাংলা কোত্থেকে আসলো, আউট অফ নোওয়্যার। দেখো, আগের যুগটা ছিল সমুদ্র জয়ের যুগ। কলম্বাস 1497 সালে সমুদ্র জয়ে বের হয়ে যাওয়ার পর তিনি যখন আমেরিকা আবিষ্কার করলেন, এর ঠিক পর থেকেই
হয়েছে ইউরোপের নাবিকদের মাঝখানে বলো, রাষ্ট্রগুলোর মাঝখানে বলো, পেইড সমুদ্র ভ্রমণ বা সমুদ্রের যে রুটগুলা, ট্রেড রুটগুলা, বাণিজ্যিক রুট, এগুলো খোঁজার জন্য কাজ শুরু হয়ে যায়। ইউরোপীয় লেখকদের যেই নামগুলো তুমি এখানে দেখতেছো, সেজার ফেডরিক, তারপর হচ্ছে রালফ রিচ, তারপর বার্থেমা, বারবোসা, এনারা সবাই ছিলেন পরিব্রাজক। তারা এখানে ঘুরতে আসছিলেন এবং তারা বাংলার মোটামুটি একটা বিবরণ দিয়েছেন। এবার এছাড়া এখানে 1905 সালে বঙ্গভঙ্গ হয়েছিল একবার, যা আবার মিলে যায় 1911 সালে। এটা সম্বন্ধে সামান্য কথা বলা হয়েছে, এগুলো দেখতে পারো। এছাড়া এখানেও খুব ইম্পর্টেন্ট কিছুই নাই, এটা আসলে বঙ্গবন্ধুকে বোঝাইতে দেওয়া হয়েছে। এখানে আসলে বোঝা ছাড়া আর কোনো কাজ তোমার নাই, জাস্ট বুঝবা যে বঙ্গবন্ধু কীভাবে গড়ে উঠলেন। এই যে বঙ্গভঙ্গ হইল, এর মাধ্যমে পূর্ববঙ্গের মুসলমানরা কিন্তু খুশি হয়েছিল, কারণ এটা ছিল এক অনুন্নত কৃষি এলাকা। আবার ঠিক পশ্চিমবঙ্গের হিন্দু বাবুরা অনেকটা ক্ষিপ্ত হয়েছিল, কারণ তাদের ওখানে ছিল হাইকোর্ট, বাঙালি মুসলমানরা ওখানে যাইতো বা বাঙালি হিন্দুরা ওখানে যাইতো পূর্ববঙ্গে গিয়ে তারা চিকিৎসা নিত, তারা হাইকোর্টে গিয়ে মামলা মোকদ্দমা করতো, উচ্চশিক্ষার জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ে যাইতো। বাট যখন এই সুযোগটা বন্ধ হয়ে যায়, তারা ক্ষিপ্ত হয়। তো এর ফলে একটা মোটামুটি সাপে নেউলে সম্পর্ক সৃষ্টি হয়ে যায় এই দুজনের মাঝখানে, অর্থাৎ পূর্ববঙ্গের মানুষ আর পশ্চিমবঙ্গের মানুষ। তো এটাও কিন্তু বঙ্গবন্ধুর মননে অনেক ইম্পর্ট্যান্ট একটা প্রভাব ফেলছে, যেটা আমরা সামনে দেখব। এছাড়া এই 3টা বইয়ের নাম পড়তে পারো: অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা, আর আমার দেখা নয়াচি। এটা একদম লেটেস্ট, এটা 2018 সালে মাত্র প্রকাশিত হয়েছে এবং এটা চাইলে পড়ে দেখতে পারো সময় হলে। এখানে তেমন কিছু ইম্পর্টেন্ট নয়। এই যে পর্যায়গুলো খুব ইম্পর্টেন্ট। দেখো বঙ্গবন্ধু এবার কীভাবে বঙ্গবন্ধু হয়ে উঠলেন, জাস্ট এই আলোচনাটা দেখো। ইংরেজদের দেশে থাকার অধিকার নাই, স্বাধীনতা আনতে হবে। এবং এখানে একটা স্বেচ্ছাসেবক বাহিনী গঠন। আর লাস্টে, আমার কাছে হিন্দু মুসলিম বলে কোনো জিনিস ছিল না, হিন্দু ছেলেদের সঙ্গে আমার বন্ধুত্ব ছিল, একসঙ্গে গান বাজনা, খেলাধুলা, বেড়ানো সবই চলতো। এই 3টা বাক্য ভালো মতো বুঝলে এইটা পুরোপুরি বোঝা হয়ে যায়। সবার আগে তিনি ব্রিটিশ আমলে বুঝছিলেন যে এদের আসলে এই দেশে থাকার অধিকার নেই, এটা বেনিয়া। অর্থাৎ শুরু থেকে তার মধ্যে একটা প্রতিবাদী চেতনা আর নিজেদের যে শোষিত হওয়ার যে একটা ফিলিংস, এটা তার মধ্যে কাজ করছে, যেটা পরবর্তীতে আরও বৃদ্ধি পাইছে সময়ের সাথে সাথে। এবং তিনি যে শুধু কষ্ট পেয়ে আমাদের মতো বসেছিলেন তা না, তিনি একটা স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করেন। এটা বঙ্গবন্ধুর প্রথম পলিটিক্যাল স্ট্যান্স, যাই বলো, এটা বঙ্গবন্ধুর প্রথম পলিটিক্যাল একটা ইনিশিয়েটিভ, একটা উদ্যোগ। কারণ এটা তখন খুবই দাঙ্গা প্রতিরোধ করার জন্য বা সোহরাওয়ার্দীকে অ্যাকসেপ্ট করার জন্য একটা ছাত্র একটা স্বেচ্ছাসেবক বাহিনী করবে, তখন এটা খুবই রেয়ার একটা কনসেপ্ট ছিল। এবং পরবর্তীতে দেখা যায় যে তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে, এই যে 1905 সালের পরে যে কমপ্লেক্স একটা পরিস্থিতিতে আমরা পড়ে গেলাম, যে হিন্দু মুসলিমদের মাঝখানে বিভেদ, সেই বিভেদের যে করুণ দৃশ্য, এটা এখানে উঠে আসছে। কারণ আগে হিন্দু মুসলিমদের মাঝখানে কোনো পার্থক্য তেমন ছিল না, ছিল না বলতে তারা একে অপরকে ওন করতো, একে অপরের বাসায় যাইতো, একে অপরের সাথে মিশতো। বাট 1905 সালের পর থেকে স্বদেশী আন্দোলন শুরু হয় এবং 1911 সালের পর থেকে মোটামুটি ব্যাপারগুলা ঘোরাটে হওয়া শুরু করে, এবং যার একদম লাস্ট প্রতিফলন আমরা দেখি, দেশ ভাগ হয়ে যায় 1947 সালে। সেকেন্ড পর্যায়ে দেখো, সেকেন্ড পর্যায়ে এখানেও দাগানো অংশগুলো তোমরা দেখবা। ব্যাস, আমি জাস্ট কয়েকটা কথা বলে যাচ্ছি। এটা পূর্ব পাকিস্তানে কিন্তু পশ্চিম পাকিস্তানের সঙ্গে শুধু ধর্মীয় ভিত্তিতে যুক্ত করা হয়েছিল, আমাদের রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি কিছুরই মিল ছিল না। তো বঙ্গবন্ধু জিনিসটা শুরু থেকে বুঝতে পারছিলেন, তাই তিনি গণতান্ত্রিক যুবলীগ প্রতিষ্ঠা করেন। এবং তিনি খুব সুন্দর একটা কথা বলেন যে তখন কিন্তু ভারতে দাঙ্গা চলছিল, কিন্তু পূর্ববঙ্গে দাঙ্গা হয় নাই কোনো। ওই যে দেশভাগের পরে হিন্দুরা চলে গেল ভারতে, ভারতের মুসলিমরা চলে আসলো এইদিকে পাকিস্তানে, অর্থাৎ তাদের যে স্বর্গরাজ্য, বাইবেলের ভাষার জায়গায় বলে দ্য ল্যান্ড অফ হানি অ্যান্ড মিল্ক। তো এই দুধ আর মধুর অঞ্চলে তারা এসে যেখানে তারা দেখতে পেলে এখানেও বিষ, এখানেও মারামারি। কিন্তু লাকিলি বঙ্গবন্ধুর মতো কিছু যুবকের চেষ্টায় পূর্ববঙ্গে কিন্তু কোনো লেভেল, যদিও প্রায় বিষ বাষ্প উত্থিত হয়ে গেছিলো, বাট কোনো রকমের হয় নাই, সাম্প্রদায়িক দাঙ্গা হয় নাই। এবং এই যে বঙ্গবন্ধু বলছে কমিউনাল হারমোনি, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় ছিল তাদের উদ্যোগের ফলে। তো এই ফ্রেজটাই একটু দেখবো, কমিউনাল হারমোনি, সাম্প্রদায়িক সম্প্রীতি। এছাড়া পরবর্তীতে দেখো 1947 সালে বাংলাকে
1948 সালে বাংলাকে রাষ্ট্রভাষার দাবিতে আন্দোলন শুরু হয়। বঙ্গবন্ধু কারাবরণ করেন। এছাড়া তার সঙ্গে আরও যে তার রাজনৈতিক সহকর্মীরা ছিল, অলি আহাদ, আব্দুল ওদুদ, ওনারাও হচ্ছে কারাবরণ করেন। এই পড়বা, এটা জাস্ট রিডিং পড়বা। এটা হচ্ছে বঙ্গবন্ধুর যে কি বলে নেতা হয়ে ওঠা, ছাত্র নেতা থেকে প্রকৃত নেতা হয়ে ওঠা, এই সময়টাকে এটা কি তুলে ধরছে। দেখো এই যে একটা ফ্রেজ, ছোট্ট একটা ফ্রেজ, কেন আমি দেখালাম পূর্ব বাংলায় কিছুই নেই, পূর্ব বাংলায় কিছুই নেই, অর্থাৎ আমরা শোষিত, বঞ্চিত। এখানে না আছে শিক্ষা প্রতিষ্ঠান, না আছে পর্যাপ্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান, না আছে উন্নত স্বাস্থ্যসেবা। এখানকার মানুষের রুগ্ন, দরিদ্র, বঞ্চিত এবং সেনাবাহিনীতে উপেক্ষিত। প্রায় 95% হচ্ছে পাঞ্জাবি লোকেরা হচ্ছে সেনাবাহিনীতে ছিল। তো বঙ্গবন্ধু এটাই বুঝেছেন যে পূর্ব বাংলা কিছুই নেই, এটা মোটামুটি একটা বিরান ভূমি। এবং 1954 সালে একটা নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে আওয়ামী লীগের যেই স্লোগান সেটা ছিল যে সোনার বাংলার শ্মশান কেন, এবং এই শ্মশান হওয়ার কথাটা এখানে আর কি তুলে ধরছেন। আচ্ছা, এবং এখানেও বঙ্গবন্ধু কীভাবে দেখতেছেন যে রাষ্ট্রের প্রত্যেকটা পদে পদে বাঙালিরা হচ্ছে নিষ্পেষিত, তারা হচ্ছে কোণঠাসা হয়ে আছে। কিন্তু পশ্চিম পাকিস্তানি যেই শাসকেরা ছিলেন, যে আমলারা ছিলেন, এবং আমলাতন্ত্রের গুরুত্বপূর্ণ কলকাঠি যারা নাড়তেন, সবাই বিলাসী জীবনযাপন করতেন, কিন্তু সাধারণ মানুষের কথা কেউ চিন্তা করতো না। যদিও নামে জনপ্রজাতন্ত্র, বাট আসলে সেটা ছিল ভোগতন্ত্রের মতো। এবং এখানে এই দেখো চীনে যাওয়ার পরে বঙ্গবন্ধুকে স্ট্রাইক করে যে বিষয়টা, যে সেখানকার রাষ্ট্রদূত খুব বিলাসী জীবনযাপন করতেন, বাট সাধারণ মানুষের কথা কেউ ভাবে না। এটাই আর কি এখানে তুলে ধরা হয়েছে। এখানেও সেম। হ্যাঁ, এবং বঙ্গবন্ধু এবং তার রাজনৈতিক সহকর্মীরা হচ্ছে বাঙালিকে শুরু থেকে বাঙালির অধিকার আর বাঙালির হচ্ছে স্বাতন্ত্র্য প্রতিষ্ঠার ক্ষেত্রে আগ্রহী ছিলেন। এই দেখো 1956 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে 21শে ফেব্রুয়ারিকে শহীদ দিবস আর সরকারি ছুটির দিন ঘোষণা করে। এটা কিন্তু আগে ছিল না, বাট তারা এটা করার মাধ্যমে প্রথম পশ্চিম পাকিস্তানি যেই শাসকদের হচ্ছে তাদের যেই মতবাদ, তাদের যে ইডিওলজি, এটাকে হচ্ছে তারা কী বলে কন্ট্রাস্ট করে, এটাকে হচ্ছে তারা কী বলে এটার বিরোধিতা করে, এবং হয়েছে তারা প্রথমবারের মতো আমাদের যে নিজস্ব দিন থাকতে পারে, আদর্শ থাকতে পারে, এই দিকটা কি তুলে ধরে। এইটা রিডিং পড়তে পারো এই সেন্সে। এছাড়া নিচে এই যে 1964 সালের শিক্ষা আন্দোলন হয়েছিল, এটার ছবি। বঙ্গবন্ধু তখনও উদীয়মান নেতা, এবং তার নেতৃত্বের যেই মানে পরিপূর্ণ বিকাশ ঘটে। তিনি নেতা হিসেবে যৌবনে উত্তীর্ণ হন হচ্ছে 66 সালের 5ই ফেব্রুয়ারি, যখন তিনি 6 দফা পেশ করেন, কারো অনুমতি না নিয়ে, এবং সম্পূর্ণ নিজের দক্ষতায়, যোগ্যতা এবং নিজের প্রজ্ঞায় তিনি হচ্ছে 6 দফা রচনা করেন। এবং 6 দফার ধারাগুড়া পড়বে, এগুলো খুব ইম্পর্ট্যান্ট। এখানে পাকিস্তান রাষ্ট্রের যে মৌলিক যে প্রবলেমগুলো, সেগুলোকে ফাইন্ড আউট করা হয়েছে, এবং সেগুলা শুধরাইতে কী করা লাগবে তা বলা হয়েছে। যদিও এটা ইমপ্লিমেন্ট হয় নাই এবং পাকিস্তান ভেঙে যায়। এটাকে পূর্ববঙ্গের মানুষের ম্যাগনা কার্টা বলা হতো। ম্যাগনা কার্টা হচ্ছে 1215 সালে ইংল্যান্ডের সাধারণ মানুষ তাদের রাজা জনের বিরুদ্ধে একটা বিদ্রোহ করে, এবং তার পরিপ্রেক্ষিতে তিনি 1215 সালে জন সাধারণ মানুষকে বেশ কিছু অধিকার দান করেন চুক্তির মাধ্যমে। সেটাই হচ্ছে ম্যাগনা কার্টা। তো এটাকে বাংলার ম্যাগনা কার্টা বা বাঙালির মুক্তি সনদ বলা হয়। এবং এখানে তোমরা দেখতে পেয়েছো সোনার বাংলা শ্মশান কেন, নানা কথাবার্তা। তো এরপর যেটা আসে সেটা হচ্ছে 69-এর গণ অভ্যুত্থান, যেখানে হচ্ছে 69-এর গণ অভ্যুত্থান, যেখানে হচ্ছে আইয়ুব খানের পতন ঘটে। এখানে কনসাইজলি কিছু বলা আছে। বঙ্গবন্ধু তখন জেলে ছিলেন। এরপর সবচেয়ে ইম্পর্টেন্ট যে জায়গাটা, যে বঙ্গবন্ধু যখন নেতা হিসেবে সর্বজন গ্রাহ্য হয়ে গেলেন, এটা হচ্ছে 1970 সালে এখানে একটা নির্বাচন হয়। তার আগে একটা ঘূর্ণিঝড় হয়েছিল, ভোলা সাইক্লোন। তো সেই ভোলা সাইক্লোনের পরে পশ্চিম পাকিস্তানি শাসকেরা এখানে হয়েছে তারা জনগণকে দেখতেও আসে নাই, কোনো ত্রাণও পাঠায় নাই, প্রয়োজন ছিল হেলিকপ্টার সেগুলোও পাঠায় নাই, এবং সাধারণ মানুষের ফলে একটা বিতৃষ্ণা তাদের মনে জেগে ওঠে। এবং বঙ্গবন্ধু নেতৃত্বাধীন আওয়ামী লীগকে হচ্ছে তারা বিপুল ভোটে জয়ী করে 1970 সালের নির্বাচনে। এবং লাস্ট পর্যায়ে 1971 সালে বঙ্গবন্ধু যে কাজগুলো করেছেন এগুলো দেখবা। এবং এখানে বঙ্গবন্ধু যে সত্যিকারে জাতির পিতা হয়ে উঠেছেন, এবং
একটা জাতিকে ওন করতে শুরু করছেন, এই জিনিসটা আর কি মুরুদ এখানে বুঝাইছে। তুমি পড়লে দেখবা যে তিনি বলতেছেন যে রবীন্দ্রনাথ বলেছিলেন 7 কোটি সন্তানের হিমুগ্ধ জননী রেখেছো বাঙালি করে মানুষ করনি। কবিগুরুর সেই মিথ্যা কথা, সে কথা আজ মিথ্যা বলে প্রমাণিত হয়েছে। আমরা বাঙালি আজ, আমার বাঙালি আজ মানুষ হয়েছে। অর্থাৎ তিনি জাতিকে ওন করা, তার লিডারশিপ দিতে কিন্তু তোমার নিজের করে ভাবতে হয় যাকে তুমি লিড দিবা তাকে। তো বঙ্গবন্ধু বাংলাকে নিজের করে ভাবা শুরু করলেন এই স্টেজে। এবং এরপর আর বেশি ইম্পর্টেন্ট কিছু নাই, যদিও স্বাধীনতার পরে অনেক তিক্ত অভিজ্ঞতা এবং বাংলাদেশ গঠন করতে গিয়ে হচ্ছে যেই প্রতিকূলতার মুখোমুখি হয়েছিলেন তৎকালীন সরকার এবং বঙ্গবন্ধু, তার ফলে সোনার বাংলা স্বপ্ন একটা ফিকে হয়ে যায়। তবে তিনি তার চেষ্টা ছাড়েননি। তিনি এই যে তার এই বক্তব্যগুলো আমরা দেখি যে তিনি কীভাবে মানুষের সাম্য, মানুষের সার্বজনীন অধিকার এবং অন্যান্য বিষয় নিয়ে সূক্ষ্ম ধারণা এবং একটা ক্লিন ফিলোসফি রাখতেন। এগুলো জাস্ট রিডিং পড়লেই হবে, নট দ্যাট ইম্পর্টেন্ট। এবং লাস্টে বঙ্গবন্ধু বলেছেন যে সোনার মানুষ চাই। তো সোনার মানুষটাকে এই আলোচনা আমি শেষ করব। দেশপ্রেমে বলিয়ান, যে দেশের জন্য নিজের ব্যক্তি স্বার্থকে বলি দিতে পারে, সেটাই কিন্তু আমরা দেখলাম বঙ্গবন্ধুর এই দীর্ঘ যে জীবনের যে সামারি, এতে কিন্তু আমরা তাই দেখলাম। সেটার জন্যই মিলিয়ে ওদেরটা রাখা হয়েছে। আর লাস্টে এখানে কিছু কাজ দেওয়া হয়েছে যেগুলো নিজেদের করতে হবে। সো হোপসো এর মাধ্যমে এই অধ্যায়টার সম্বন্ধে বেসিক ধারণা তোমরা পাইছো। এখানে আমি লাইন বাই লাইন পড়ায় স্টিরিও টাইপ পড়াতে চাই নাই, আমি তোমাকে জাস্ট ক্লুগুলো ধরে দিলাম। এবার তুমি নিজে রিডিং পড়লেই বুঝবা এবং ডটগুলো কানেক্ট করতে পারবা, এবং ডট কানেক্ট করতে পারলেই ইতিহাস বুঝবা, সমাজ বুঝবা। নাইলে জাস্ট এটা রিডিং পড়া হবে যেটার কোনো আউটপুট নেই। হয়তো পরীক্ষার খাতায় কিছু থাকতে পারে, বাস্তব জীবনে শূন্য। ধন্যবাদ।